Assalamu alaikum. Hello everybody. I hope you all are fine. আর আজকে আমরা যে প্যাসেজটি পড়ছি সেটি হচ্ছে আপনার ক্যামব্রিজ IELTS ক্যামব্রিজ বুক 15-এর টেস্ট 1 রিডিং প্যাসেজ 1, যেটার টাইটেলটি হচ্ছে কুড আরবান ইঞ্জিনিয়ার্স লার্ন ফ্রম ড্যান্স। সো আমরা আর কোশ্চেনগুলো একটু দেখে আসি। Okay, so question 1 to 6, it says reading passage 1 has 7 paragraphs A to G. Which paragraph contains the following information? অর্থাৎ এই যে 1 থেকে 6 পর্যন্ত যেই স্টেটমেন্টগুলো দেওয়া আছে এই স্টেটমেন্টগুলো কোন প্যারাগ্রাফ হোল্ড করে সেটাই হচ্ছে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো একটা সিম্পল ওয়ে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে 1 থেকে এই 6 পর্যন্ত প্রত্যেকটা স্টেটমেন্টগুলো পড়ে তারপরে সিরিয়ালি এক একটা করে আমরা হচ্ছে আপনার প্যারাগ্রাফগুলো পড়ে সলভ করি। ওকে, সো 1 নম্বর যেই স্টেটমেন্ট সেটা বলছে যে রেফারেন্স টু অ্যান appealing way of using dance that the writer is not proposing, অর্থাৎ এমন একটা কোনো খুব মানে চমৎকার একটা ওয়ে অফ ইউজিং ড্যান্স, অর্থাৎ ড্যান্স বা ড্যান্সের ব্যবহারের একটা খুব চমৎকার একটা রেফারেন্স দেওয়া আছে দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, কিন্তু রাইটার বা লেখক এটাকে এই ওয়েটাকে প্রপোজ করছেন না তিনি। ওকে, আচ্ছা, এটা হলো 1 নাম্বার গেল। 2 নাম্বার, an example of a contrast between the past and present approaches to building, অর্থাৎ এমন একটা উদাহরণ দেওয়া আছে যেটা হচ্ছে আগেকার যুগের এবং বর্তমান যুগের অর্থাৎ পাস্ট এবং প্রেজেন্টে অ্যাপ্রোচেস টু বিল্ডিং, অর্থাৎ যে বিল্ডিংয়ের দিকে যে অ্যাপ্রোচগুলো ছিল সেটার যে একটা বিশাল একটা পার্থক্য, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত একটা মুখী যেই অ্যাপ্রোচটা সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। ওকে, নাম্বার 3 বলা হচ্ছে যে মেনশন অফ অ্যান অবজেক্টিভ অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ড্যান্স এবং ইঞ্জিনিয়ারিং উভয়ের যে উদ্দেশ্য সেটার ইয়ে করে দেওয়া আছে, মেনশনটা করা আছে বা উল্লেখ আছে কোন প্যারাগ্রাফে, সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো নাম্বার 4 এটা বলছে যে রেফারেন্স টু অ্যান আনফোরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট। সো এমন একটা, আচ্ছা, আনফোরসিন মানে কি? এখানে একটা ওয়ার্ড আছে দেখেন, আনফোরসিন। আসলে ফোরসি মানে হচ্ছে যে কোনো কিছু আগে থেকে বুঝতে পারা, আগে থেকে জানতে পারা, এটাকে বলা হয় ফোরসি। আর তাহলে হচ্ছে আনফোরসি হচ্ছে যেটা হচ্ছে আগে থেকে বুঝতে না পারা, অপ্রত্যাশিত। সো রেফারেন্স টু অ্যান আনফোরসিন প্রবলেম অ্যারাইজিং ফ্রম ইগনোরিং দ্য ক্লাইমেট, অর্থাৎ এই যে পরিবেশের বা ক্লাইমেটকে ইগনোর করার মাধ্যমে যে একটা অপ্রত্যাশিত প্রবলেম অ্যারাইজ করেছে বা সেটার রেফারেন্সটা দেওয়া আছে কোন প্যারাগ্রাফে সেটাও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। নাম্বার 5 ইট সেজ ওয়াই সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপল আর বিং রিভার্সড, অর্থাৎ কেন কিছু মেজার যেগুলোকে মানে নেওয়া হয়েছে কেন যে মানুষদেরকে সাহায্য করার জন্য, বাট সেটা এখন উল্টা হয়ে যাচ্ছে, আর বিং রিভার্সড অর্থাৎ সেটা কি হয়ে যাচ্ছে, উল্টা হয়ে যাচ্ছে, অর্থাৎ হিতে বিপরীত হয়ে যাচ্ছে। So this is number 5, and number 6 it says reference to how transport has an impact on human lives, অর্থাৎ এমন একটা স্টেটমেন্টের রেফারেন্স সেই প্যারাগ্রাফের মধ্যে দেওয়া আছে, সেটা হচ্ছে যে হাউ ট্রান্সপোর্ট, যে কীভাবে এই যে ট্রান্সপোর্টের যে বিষয়টা সেটা হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস, অর্থাৎ মানব জীবনে এই ট্রান্সপোর্টের যে ইম্প্যাক্ট রয়েছে বা প্রভাব রয়েছে সেটা সেই বিষয়ের উল্লেখটা কোথায় বা কোন প্যারাগ্রাফে রয়েছে। সো আমরা এক এক করে দেখে আসি, সলভ করি। আমরা ফার্স্ট পড়বো হচ্ছে দিস প্যারাগ্রাফ এ। দেখেন এই প্যারাগ্রাফে কি বলছে, যে দ্য ওয়ে উই ট্রাভেল অ্যারাউন্ড সিটিজ হ্যাজ আ মেজর ইম্প্যাক্ট অন ওয়েদার দে আর সাস্টেইনেবল। সো যে আমরা যে বিভিন্ন সিটিতে কীভাবে ট্রাভেল করি তার একটা বড় মেজর ইম্প্যাক্ট রয়েছে বা প্রভাব রয়েছে অন ওয়েদার দে আর সাস্টেইনেবল, যে তারা কি আসলে সাস্টেইনেবল কিনা, টিকে থাকার যোগ্য কিনা। Transportation is estimated to account for 30% of energy consumption in most of the world's most developed nations. So, lowering the need for energy-using vehicles is essential for decreasing the environmental impact of mobility. So, এখানে কি বলছে যে ট্রান্সপোর্টেশন ইজ এস্টিমেটেড, অর্থাৎ ট্রান্সপোর্টেশন এটাকে প্রায় আনুমানিকভাবে ধরা হচ্ছে যে বা হিসাব করে দেখা গেছে যে এটা ট্রান্সপোর্টেশনটা হচ্ছে দায়ী প্রায় 30% এনার্জি কনজামশনের জন্য, অর্থাৎ 30% এনার্জি এই ট্রান্সপোর্টেশনটা কী করে ফেলছে, কনজিউম করে ফেলছে।
ইন মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডেভেলপড নেশন, অর্থাৎ পৃথিবীর বড় বড় যে ডেভেলপ যে নেশনগুলো আছে সেগুলোতে। সো লোয়ারিং দ্য নিড ফর এনার্জি ইউজিং ভেহিকলস, অর্থাৎ এই যে এনার্জিগুলো ইউজ করে যে ভেহিকলগুলো বা যে যানবাহনগুলো এনার্জি ইউজ করছে তাদেরকে কি করতে হবে, তাদের প্রয়োজনকে লোয়ার করতে হবে, তাদের প্রয়োজনকে কমিয়ে আনতে হবে ইজ এসেনশিয়াল, এবং এই কমিয়ে আনাটা খুবই গুরুত্বপূর্ণ ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবিলিটি। কেন, যে হচ্ছে এই যে এনভায়রনমেন্টে বা আমাদের পরিবেশে যে একটা প্রভাব পড়ছে, এই ব্যাড ইফেক্ট পড়ছে, সেগুলোকে কমিয়ে আনতে হবে ফর ডিক্রিজিং দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ মোবিলিটি। এই চলাচলের বা এই যে ভেহিকেলগুলোর জন্য এনভায়রনমেন্টে বা পরিবেশে যেই একটা প্রভাব পড়ছে সেটাকে কী করে আনতে হবে, কমিয়ে আনতে হবে। বাট অ্যাজ মোর অ্যান্ড মোর পিপল মুভ টু সিটিজ, যেহেতু এখন বর্তমান কি অনেক মানুষ সিটিতে মুভ করছে, ইট ইজ ইম্পর্ট্যান্ট টু থিঙ্ক অ্যাবাউট আদার কাইন্ডস অফ সাস্টেইনেবল ট্রাভেল টু। কিন্তু এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এখন চিন্তা করতে হবে একটা বিকল্প পদ্ধতি, অর্থাৎ আদার কাইন্ডস অফ সাস্টেইনেবল ট্রাভেল, অর্থাৎ যে এই যে এনার্জি কনজামশন যেই ট্রান্সপোর্টগুলো রয়েছে, যেই ট্রান্সপোর্টগুলো এনার্জি কনজিউম করে, তাদের বিকল্প হিসাবে আমাদের অন্য কোনো ট্রাভেলের কথা, সাস্টেইনেবল ট্রাভেলের কথা চিন্তা করা উচিত। The ways we travel affect our physical and mental health, our social lives, our access to work and culture, and the air we breathe. এই লাইনটা একটু ভালো করে খেয়াল করেন, এই লাইনের মধ্যে কিন্তু আমাদের একটা অ্যান্সার আছে, আই হোপ সো। কী বলা হচ্ছে এখানে, যে দ্য ওয়েজ উই ট্রাভেল অ্যাফেক্ট, যে আমরা যেইভাবে ট্রাভেলগুলো করছি এটা অ্যাফেক্ট করে আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর, আওয়ার সোশ্যাল লাইফস, আমাদের সামাজিক জীবনযাপনের ওপর, আওয়ার অ্যাক্সেস টু ওয়ার্ক অ্যান্ড কালচার, এবং শুধু তাই নয় বরং আমাদের কাজে যাওয়ার ক্ষেত্রে এবং কাজের যাওয়ার অ্যাক্সেসের ক্ষেত্রে এবং কালচারের ক্ষেত্রে কী রয়েছে, এটার ইফেক্ট রয়েছে। অ্যান্ড দ্য এয়ার, ইভেন দ্য এয়ার উই ব্রিথ। এখানে এই কথাটা কেন বলা হচ্ছে জানেন, যে দ্য এয়ার উই ব্রিথ, অর্থাৎ যে এই যে এনার্জি কনজিউম করছে যেই ভেহিকেলগুলো, এগুলো কী করছে, এগুলো হচ্ছে আপনার এনভায়রনমেন্টকে পলিউশন করছে না, এই জন্য এয়ারও পলিউটেড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই যে এটা ইভেন ইট অ্যাফেক্ট দ্য এয়ার উই ব্রিথ। তো আমি যদি এবার একটু কোশ্চেনে আসি, অনেক দূর পড়া হয়ে গেছে। সো এই যে এই ইয়েটা একটু দেখেন, 6 নম্বর যে স্টেটমেন্টটা দেওয়া আছে, এটা একটু যদি একটু খেয়াল করি, যে রেফারেন্স টু হাউ ট্রান্সপোর্ট হ্যাজ অ্যান ইম্প্যাক্ট অন হিউম্যান লাইফস, যে রেফারেন্স দেওয়া আছে কিসের, যে ট্রান্সপোর্টের যে ইম্প্যাক্ট রয়েছে মানুষের জীবনে, এবং সেটা কিন্তু আমরা মাত্র পড়লাম এখানে, যে তাদের সামাজিক জীবনে, তাদের কাজের ক্ষেত্রে, মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেও ইভেন এই ইম্প্যাক্টগুলো রয়েছে। সো আমরা শিওরলি বলতে পারি যে 6 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে এ, রাইট? ওকে, সো 6 নম্বরের জন্য অ্যান্সার হচ্ছে এ। তারপর আমরা চলে যাব বি নাম্বার প্যারাগ্রাফ। বি নাম্বারে বলা হচ্ছে যে ড্যান্স মাইট হোল্ড সাম অফ দি অ্যান্সার্স। সো হয়তো বা ড্যান্স কিছু অ্যান্সার দিতে পারে, বা ড্যান্সের কাছে হয়তো বা কিছু অ্যান্সার রয়েছে। দ্যাট ইজ নট টু সাজেস্ট এভরিওয়ান শুড ড্যান্স দেয়ার ওয়ে টু ওয়ার্ক। কিন্তু এটার মানে এই না যে আমরা সাজেস্ট করছি না এটা যে সকলকেই বা প্রত্যেককেই তাদের কাজে যাওয়ার ক্ষেত্রে ড্যান্সের মাধ্যমে কাজে যেতে হবে বা ড্যান্স করতে করতে কাজে যেতে হবে। দিস ইজ নট দ্য রাইটার ইজ প্রপোজিং হিয়ার। হাউএভার হেলদি অ্যান্ড হ্যাপি ইট মাইট টেক আস, কিন্তু যদিও যাই হোক, হেলদি এবং হ্যাপি ইট মাইট মেক আস, হয়তো বা এইভাবে ড্যান্স করতে করতে কাজে গেলেও হয়তো বা সেটা আমাদেরকে হ্যাপি এবং হেলদি করতে পারে। বাট কিন্তু rather that the techniques used by choreographers to experiment with and design movement in dance could provide engineers with tools to stimulate new ideas in CD making. এখানে কিন্তু আমাদের অলরেডি আরেকটা কোশ্চেনের অ্যান্সার আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। যে দেখেন এই লাইনটা আসলে কি বলছে, যে রাইটার এখানে বলছে যে ড্যান্স হয়তো বা কিছু অ্যান্সার হোল্ড করতে পারে। তার মানে এটা না যে প্রত্যেককেই ড্যান্স করে করে ওয়ার্কে যেতে হবে, কাজে যেতে হবে, কিন্তু যদিও এটা আমাদেরকে সুখী এবং হেলদি রাখতে পারে, কিন্তু rather that the techniques
ইউজড বাই কোরিওগ্রাফার্স মানে কি নৃত্যশিল্পী যারা রয়েছেন তাদেরকে বলা হয় কোরিওগ্রাফার্স। সো যেই টেকনিকগুলো ইউজ করে এই কোরিওগ্রাফাররা টু এক্সপেরিমেন্ট উইথ অ্যান্ড ডিজাইন মুভমেন্ট ইন ড্যান্স, অর্থাৎ তারা যে এই যে ড্যান্সের যে মুভমেন্টগুলোকে ডিজাইন করছে, এক্সপেরিমেন্ট করছে বিভিন্ন ড্যান্সকে, সো এটা কুড প্রোভাইড ইঞ্জিনিয়ার্স, এইগুলা কী করতে পারে, ইঞ্জিনিয়ারদেরকে দিতে পারে, প্রোভাইড করতে পারে উইথ টুলস টু স্টিমুলেট নিউ আইডিয়াস ইন সিটি মেকিং, অর্থাৎ সিটি মেকিংয়ের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া তাদেরকে প্রোভাইড করতে পারে ইঞ্জিনিয়ারদেরকে। কীভাবে প্রোভাইড করতে পারে, হয়তো বা ড্যান্সের যে মুভমেন্টের মাধ্যমে যে তারা যে এক্সপেরিমেন্টগুলো করে, সো এখানে হয়তো বা সেই টাইপের কোনো স্টিমুলেশনের কথা বলা হচ্ছে, যে এগুলো কী করতে পারে ইঞ্জিনিয়ার্স উইথ টুলস টু স্টিমুলেট নিউ আইডিয়াস, নতুন আইডিয়ার উদ্ভাবন করা ইন 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 সিটি মেকিং, বিভিন্ন সিটি মেক করার ক্ষেত্রে। তাহলে আমি যদি আবারও একটু স্টেটমেন্টগুলোতে আসি, এবং এক নাম্বার যে স্টেটমেন্টটা এটা একটু পড়েন, দেখেন যে রেফারেন্স টু অ্যান আপিলিং ওয়ে অফ ইউজিং ড্যান্স দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং। আমি এখনই অ্যান্সারটা লিখে দিচ্ছি, সরি। সো দি অ্যান্সার উইল বি 1, কারণ রেফারেন্স টু অ্যান আপিলিং ওয়ে অর্থাৎ এমন একটা খুব চমৎকার একটা ওয়ের কথা বা ওয়ে অফ ড্যান্সিংয়ের কথা বলা হচ্ছে, দ্যাট দ্য রাইটার ইজ নট প্রপোজিং, কিন্তু সেইটা রাইটার এখানে প্রপোজ করছেন না, বা রাইটার এখানে মেইন ফ্যাক্টর হিসাবে উল্লেখ করছেন না, ওকে, বা রাইটারের মেইন উদ্দেশ্য এটা না। সো অবভিয়াসলি দিস ওয়ান, বি নাম্বার। তারপর আমরা পড়ব সি নাম্বার, ওকে। Whereas medieval builders improvised and adapted construction through their intimate knowledge of materials and personal experience of the condition on a site. মিডিয়েভাল মানে কি, মিডিয়েভাল মানে হচ্ছে মধ্যযুগের, অর্থাৎ আগের যুগের, মধ্য যে যুগ ছিল, যেমন প্রাচীনকাল, মধ্যযুগ বা বর্তমান যুগ, এগুলো আর কি। সো মধ্যযুগের যে বিল্ডার যারা ছিল, যারা রাজমিস্ত্রি ছিল, বিভিন্ন বিল্ডিং তৈরি করতো, সো মধ্যযুগের বিল্ডাররা কী করতো, তারা তাদের যে ইন্টিমেট নলেজগুলো ছিল অফ ম্যাটেরিয়ালস, অর্থাৎ বিভিন্ন ম্যাটেরিয়াল এবং ম্যাটেরিয়ালের যেই ইন্টিমেট নলেজ, তাদের যেই ম্যাটেরিয়ালের সম্পর্কে তাদের যে মানে নলেজ বা জ্ঞান ছিল, এবং যে তাদের যে পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল, ব্যক্তিগত যে বিভিন্ন অভিজ্ঞতা ছিল অফ দ্য কন্ডিশনস অন আ সাইট, অর্থাৎ বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন কন্ডিশনের ওপর তাদের যে পার্সোনাল বা ব্যক্তিগত অভিজ্ঞতা, তারপরে হচ্ছে তাদের যেই প্রাপ্ত যে ইন্টিমেট যে নলেজগুলো ছিল বিভিন্ন ম্যাটেরিয়ালের ওপর, সেগুলো তারা কাজে লাগিয়ে তারা হচ্ছে কী করতো, বিল্ডিং কনস্ট্রাক্ট করতো। আর পরের লাইন দেখেন যে এরপরে বলা হচ্ছে যে বিল্ডিং, এখানে আসলে এটা দিস ইজ এই পর্যন্ত পুরোটাই এক লাইন, এখানে কমা ইউজ করা হয়েছে। সো বিল্ডিং ডিজাইনস আর নাও conceived and stored in media technologies that detach the designer from the physical and social realities that they are creating. এখানে একটা জিনিস খেয়াল করেন, বিল্ডিং ডিজাইনস আর নাও, আর এখানে মিডিয়েভাল। সো আপনারা কি অলরেডি, আমি আই হোপ দ্যাট আপনারা এখানে ধরতে পেরেছেন অ্যান্সারটা। এখানে বলা হচ্ছে মিডিয়েভাল অর্থাৎ মধ্যযুগে, অ্যান্ড দিস ওয়ান ইজ নাও। সো দিস ইজ পাস্ট, দিস ইজ প্রেজেন্ট। একটা খুব গুরুত্বপূর্ণ দেখেন, কিন্তু এখানে একটা এক্সাম্পল দিয়ে একটা তুলনা করা হচ্ছে, রাইট? এখানে কিন্তু একটা তুলনা করা হচ্ছে যে আগের যুগে কিভাবে মানুষ তারা হচ্ছে কী করতো, বিল্ডিং তৈরি করতো, আর এখন তারা কিভাবে বিল্ডিংয়ের ডিজাইন বা বিল্ডিংগুলো তৈরি করছে। সো আমরা একটু শেষ করি লাইনটা। সো বিল্ডিং ডিজাইনস আর নাও কনসিভড অ্যান্ড স্টোরড ইন মিডিয়া টেকনোলজিস দ্যাট ডিটাচ, অর্থাৎ এই যে বর্তমান যুগে এখন বিল্ডিংগুলো ডিজাইন করা হচ্ছে কোন ওয়েতে, ওয়েটা হচ্ছে যে তারা ইঞ্জিনিয়াররা তারা হচ্ছে কী করছেন, টেকনোলজি, মিডিয়া টেকনোলজি ইউজ করছেন। আর এটা কী করছে, দ্যাট ডিটাচ দ্য ইঞ্জিনিয়ার, দ্য ডিজাইনার, আর এটা হচ্ছে ডিজাইনারদেরকে ডিটাচ করে ফেলছে, আলাদা করে ফেলছে ফ্রম দ্য ফিজিক্যাল অ্যান্ড সোশ্যাল রিয়ালিটিস দ্যাট দে আর ক্রিয়েটিং। এটা কিসে থেকে তাদেরকে ডিটাচ করে ফেলছে বা আলাদা করে ফেলছে, যে ফিজিক্যাল এবং সোশ্যাল রিয়ালিটিস, অর্থাৎ সামাজিক এবং একদম ফিজিক্যাল যে রিয়ালিটি যেগুলো রয়েছে, যেগুলো তারা আসলে ক্রিয়েট করছে, সেগুলো থেকে তাদেরকে আলাদা করে ফেলছে। তার কারণ হচ্ছে তারা যখন কম্পিউটার বেসড কোনো সফটওয়্যার ইউজ করে তারা যখন কোনো ডিজাইন করবে, আর যদি কেউ পার্সোনালি আলাদাভাবে আর কি আপনার কোনো সিটি ডিজাইন করে উইদাউট কম্পিউটার্স or without any using any technologies, that would be very very different from
ইউজিং দ্য কম্পিউটার টেকনোলজিস। সো কম্পিউটার টেকনোলজি ইউজ করে আর ওইভাবে আলাদা করে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা, দিস ইজ অবভিয়াসলি ডিফারেন্ট, রাইট? সো এখানে এটাই বলা হচ্ছে যে আগেকার যুগে এবং বর্তমান যুগে কীভাবে বিল্ডিং কনস্ট্রাক্ট করা হতো তার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। যে আগেকার যুগে হচ্ছে তারা বিভিন্ন তাদের যে জ্ঞান ছিল, পার্সোনাল এক্সপেরিয়েন্স ছিল, সেগুলো ইউজ করতো, আর এখন তারা হচ্ছে কী করছে, মিডিয়া টেকনোলজি ইউজ করছে। সো আচ্ছা, আমরা যদি এবার 2 নাম্বার স্টেটমেন্টটা একটু পড়ি, যে অ্যান এক্সাম্পল অফ আ কন্ট্রাস্ট বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাপ্রোচেস টু বিল্ডিং। সো অবভিয়াসলি এটার অ্যান্সার হচ্ছে সি, রাইট? যে একটা উদাহরণ দেওয়া আছে যেটা হচ্ছে কন্ট্রাস্ট, অর্থাৎ বিপরীতধর্মী একটা অ্যাপ্রোচ টু বিল্ডিং বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট, আগের এবং বর্তমান যুগের মধ্যে। ওকে, তারপর আমরা পড়ব হচ্ছে ডি নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেটা। To illustrate, Senate is a name, so Senate discusses the Peachtree Center in Atlanta, USA, a development typical of the modernist approach to urban planning prevalent in the 1970s. Peachtree created a grid of streets and towers intended as a new pedestrian friendly downtown for Atlanta. So Peachtree একটা কর্পোরেশন হয়তোবা যারা হচ্ছে ক্রিয়েট করেছিল গ্রিড অফ স্ট্রিটস অ্যান্ড টাওয়ার্স ইন্টেন্ডেড অ্যাজ আ নিউ পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি ডাউনটাউন ফর অ্যাটলান্টা। অ্যাটলান্টা যে সিটি রয়েছে বা স্টেট রয়েছে ইউএসএতে, সেই সিটিতে পেডেস্ট্রিয়ান ফ্রেন্ডলি একটা বা মানুষের যে পথিকদের জন্য হাঁটা চলার জন্য একটা খুব মানে পরিবেশ বান্ধব বা হাঁটা চলার জন্য পথচারী বান্ধব একটা ডাউনটাউন তারা তৈরি করার ইন্টেন্ট করেছিল বা তৈরি করতে চেয়েছিল। অ্যাকর্ডিং টু সেনেট, দিস ফেইলড বিকজ ইটস ডিজাইনার হ্যাড ইনভেস্টেড টু মাচ ফেইথ ইন কম্পিউটার এইডেড ডিজাইন টু টেল them how it would operate. কিন্তু এটা আসলে ফেইল করেছিল কেন? তার কারণ হচ্ছে এটার যে ডিজাইনার ছিল তারা কী করেছিল, হ্যাড ইনভেস্টেড টু মাচ ফেইথ, তারা মানে তাদের অধিক বিশ্বাস তারা দিয়েছিল বা তারা তাদের এফোর্ট দিয়েছিল ইন কম্পিউটার এইডেড ডিজাইনে, অর্থাৎ এই কম্পিউটার বেসড ডিজাইনের ক্ষেত্রে, টু টেল them how it would operate, যে এটা আসলে কীভাবে কাজ করবে তার সেটার জন্য। They failed to take into account that purpose-built street cafes could not operate in the hot sun without the protective awning common in older buildings. So এখানে কি বলা হচ্ছে যে তারা ইভেন ফেল করেছিল, যেমন এই যে স্ট্রিট ক্যাফেগুলো বানানোর ক্ষেত্রে, যেমন স্ট্রিট ক্যাফেতে এখানে বলা হচ্ছে যে কুড নট অপারেট ইন দি হট সান। এই স্ট্রিট ক্যাফেগুলো আসলে এই খুব সূর্যের তাপের কারণে এটা আসলে স্ট্রিট ক্যাফেগুলো অপারেট করা সম্ভব হচ্ছিল না বা স্ট্রিট ক্যাফেগুলোকে চালানো সম্ভব হচ্ছিল না উইদাউট দি প্রোটেক্টিভ awnings that are common in older buildings. এখানে আসলে যে প্রোটেক্টিভ অনিংটা কি জানেন? এটা হচ্ছে ওই যে বিভিন্ন লাইকস অনেকটা ছাতার মতো, আমব্রেলার মতো, বাট নট রাউন্ড। ইটস লাইক আপনার হচ্ছে বিভিন্ন বিল্ডিংয়ের সঙ্গে এরকম টাইপের যেই দেখবেন আপনারা শেড দেওয়া থাকে, এটাকে বলা হচ্ছে প্রোটেক্টিভ অনিং। ওকে, আর এটা ছিল কমন ইন ওল্ডার বিল্ডিংস, আগেকার বিল্ডিংয়ে এটা কমন ছিল। অ্যান্ড উড নিড মোর এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনিং ইনস্টিড। কিন্তু এখন এই যে স্ট্রিট ক্যাফে যেগুলো তৈরি করা হচ্ছে, এটাতে কি প্রয়োজন হচ্ছে এখন? এটা প্রয়োজন হচ্ছে নিড এনার্জি কনজিউমিং এয়ার কন্ডিশনস বা এসি, যেটাকে আমরা বলি, এসির প্রয়োজন হচ্ছে। তো এখানে কিন্তু আরও একটা অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গেছি এই আপনার ডি নাম্বারের জন্য। সেটা কি? যে এই যে এখানে হট সানের কথা একটা বলা হচ্ছে, কিন্তু দিস ইজ অবভিয়াসলি ভেরি ভেরি মাচ রিলেটেড টু ক্লাইমেট, রাইট? আবহাওয়ার সঙ্গে কিন্তু এটা একটা সম্পর্কিত। তো আমরা যদি এবার একটু 4 নম্বরে যেই আমাদের স্টেটমেন্টটা ছিল সেটা কি ছিল, যে আপনার reference to an unforeseen problem arising from ignoring the climate, অর্থাৎ এই যে ক্লাইমেট কে বা আবহাওয়াকে ইগনোর করার মাধ্যমে যে একটা অপ্রত্যাশিত প্রবলেম অ্যারাইজ করেছিল, এবং সেটাই কিন্তু আমাদের ডি নাম্বার প্যারাগ্রাফ কিন্তু সেটাই আমাদের বলেছে, রাইট? সো এটার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে ডি। ওকে,
তো আমাদের আর 3 এবং 5 নাম্বারটা বাকি আছে, রাইট? সো আমরা পরে থেকে আবার পড়তে থাকি। ওকে, the same is true in transport engineering, which uses models to predict and shape the way people move through city. Again, these models are necessary, but এখানে একটা মডেলের কথা বলা হচ্ছে আর কি, বাট দে আর আমাদের এই মডেলটা জানতে গেলে আবার আমাদের এই প্যারাগ্রাফের লাস্টের অংশটা একটু পড়তে হবে, বাট উইচ ইজ নট নেসেসারি টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স. But they are built on specific world views in which certain forms of efficiency and safety are considered, but and other experiences of the city ignored. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কিছু মডেল আসলে যেগুলো জরুরি, যেই মডেলগুলো ইউজ করা, মডেলগুলোকে বাস্তবায়ন করা জরুরি বা প্রয়োজনীয়, কিন্তু বাট দে আর বিল্ড অন স্পেসিফিক ওয়ার্ল্ড ভিউজ ইন উইচ, অর্থাৎ তারা আসলে এই মডেলগুলো বিভিন্ন পৃথিবীর বিভিন্ন স্পেসিফিক ভিউয়ের ওপর তৈরি করা, ইন উইচ সার্টেন ফর্মস অফ এফিসিয়েন্সি অ্যান্ড সেফটি আর কনসিডার্ড, কিছু সেফটি এবং এফিসিয়েন্সি এখানে কনসিডার করা হয়েছে এই মডেলগুলোতে, বাট অ্যান্ড আদার এক্সপেরিয়েন্সেস অফ দ্য সিটি ইগনোরড, অর্থাৎ সিটির কি বিভিন্ন বিষয়গুলোর মধ্যে কিছু কিছু বিষয় হয়তো এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বাকি বিষয়গুলোকে এই মডেলিংয়ে প্রাধান্য দেওয়া হয়নি বা ইগনোর করা হয়েছে. সো ডিজাইনস দ্যাট সিম লজিক্যাল ইন মডেলস, অর্থাৎ ডিজাইন যেটা মনে হচ্ছে যুক্তিপূর্ণ মডেলের মধ্যে, অ্যাপিয়ার কাউন্টার ইনটিউটিভ. হোয়াট ডাজ দ্যাট মিন? কাউন্টার ইনটিউটিভ. ওকে, আমরা আসছি এটাতে, ইন দি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ দ্য ইউজার্স. ভালো করে এই লাইনটার মধ্যে আমাদের একটা অ্যান্সার আছে, সো এই লাইনটা আমি আবারও একটু পড়ি. ডিজাইনস দ্যাট সিম লজিক্যাল ইন মডেলস, এমন ডিজাইনগুলো যেগুলোকে মনে হচ্ছে যে এটা যুক্তিপূর্ণ মডেলের ক্ষেত্রে, অ্যাপিয়ার, কিন্তু এটা বাস্তবভাবে দেখা যাচ্ছে কাউন্টার ইনটুইটিভ. কাউন্টার ইনটুইটিভ ইজ এ ভেরি সিমিলার টু দি ওয়ার্ড রিভার্স, রাইট? সো কাউন্টার মানে, কাউন্টার ইনটিউটিভ মানে কি, যে এটা হচ্ছে কৌশলের ক্ষেত্রে এটা কাউন্টার করছে, অর্থাৎ উল্টা হয়ে যাচ্ছে. ওকে, সো রিভার্স হয়ে যাচ্ছে ইন দি অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ দেয়ার ইউজার্স, অর্থাৎ এই মডেলগুলো মানে ইউজারদের আসল যে অ্যাকচুয়াল যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, সেটার ক্ষেত্রে এটা উল্টা হয়ে যাচ্ছে, রিভার্স হয়ে যাচ্ছে. আমাদের আর এক লাইনও পড়ার দরকার নাই এটার জন্য, কারণ হচ্ছে আমরা শিওর যে এটার জন্য আমাদের অ্যান্সার হচ্ছে 5, অর্থাৎ 5-এর জন্য অ্যান্সার হচ্ছে ই নাম্বার, রাইট? ওয়াই সাম মেজার্স ইন্টেন্ডেড টু হেল্প পিপল আর বিং রিভার্সড, কিন্তু সেটা আসলে উল্টা হয়ে যাচ্ছে, রাইট? সো এটার জন্য অ্যান্সার হচ্ছে ই. ওকে, আর হচ্ছে আমাদের একটা বাকি, সেটা হচ্ছে নাম্বার 3, মেনশন অফ অ্যান অবজেক্ট অফ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং. সো আমরা তার পরেরটা পড়ি, এফ নাম্বারটা. এফ নাম্বারে বলা হচ্ছে যে ইফ দেয়ার ডিজাইনার্স had the tools to think with their bodies like dancers and imagine how these barriers would feel, there might have been a better solution. এখানে কিন্তু অলরেডি ফার্স্ট লাইনটাই কিন্তু আমাদের একটা মেইন আইডিয়া দিচ্ছে এই প্যারাগ্রাফ সম্পর্কে, কারণ আমাদের কিন্তু একটা টাইম লিমিটেশন আছে. আমরা যখন আসলে অ্যাকচুয়ালি পরীক্ষার সলভ করব বা এই রিডিং প্যাসেজগুলোকে আমরা যখন সলভ করব, তখন কিন্তু আমাদের একটা টাইম লিমিটেশন আছে, তাই না? আমরা কিন্তু পুরা লাইন বাই লাইন পড়ে প্রত্যেকটা লাইনের অর্থ বুঝে ওইভাবে ওই সময়টা আমরা পাবো না. আপনি যখনই বুঝতে পারছেন এই লাইনটা, প্রথম লাইন সাধারণত একটা প্যারাগ্রাফের মধ্যে 1 বা 2 বা 3 লাইনের মধ্যেই মোটামুটি একটা মেইন আইডিয়াটা জেনারেট করে, অর্থাৎ ওই প্যারাগ্রাফটা কী সম্পর্কে বলবে বা বলছে, এটা কিন্তু মেইন আইডিয়াটা আপনি 1, 2, 3 লাইনের মধ্যে পেয়ে যান. অলরেডি আমরা কিন্তু এই লাইনের মধ্যে সেই আইডিয়াটা পেয়ে গেছি যে এখানে আসলে কী রিলেটেড কথাবার্তা হচ্ছে, যে ইফ দেয়ার ডিজাইনার্স হ্যাড দ্য টুলস, যে তার ডিজাইনারদের যদি থাকতো দ্য টুলস টু থিঙ্ক, ওকে, টুলস টু থিঙ্ক উইথ দেয়ার বডিজ লাইক ড্যান্সার্স, যে তাদের যদি চিন্তা করার মতো টুলস থাকতো তাদের উইথ দেয়ার বডিজ লাইক ড্যান্সারদের মতো, অ্যান্ড ইম্যাজিন হাউ দিস ব্যারিয়ার্স উড ফিল, দেয়ার মাইট হ্যাভ বিন এ বেটার সলিউশন. সো এটার জন্য আমরা শিওর যে আমাদের অ্যান্সার হচ্ছে এটা, যে মেনশন অফ অ্যান অবজেক্টিভ বোথ ড্যান্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কারণ আমাদের ওই লাইনের মধ্যে মোটামুটি আপনার একটা কম্পেয়ার অলরেডি করা হয়ে গেছে যে ইঞ্জিনিয়ার এবং ড্যান্সারদের মধ্যে. সো এটার জন্য আমাদের অ্যান্সার আমরা লিখে দিতে পারি এফ. ওকে, তারপর আমাদের যে কোশ্চেন্স রয়েছে সেটা হচ্ছে 7 to 13.
ফিল ইন দ্য গ্যাপস, রাইট? ওয়ান ওয়ার্ড অনলি, আমাদের মাত্র একটি করে ওয়ার্ড বসাতে হবে। সো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এই যে একটা অংশ, এই অংশটা আমাদের প্যাসেজ থেকে কোন প্যাসেজের কোন প্যারাগ্রাফের কোন অংশ থেকে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট টাস্ক এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য। সো এখানে মেইন একটা কিওয়ার্ড হচ্ছে গার্ড রেইলস। আর গার্ড রেইলস কি? গার্ড রেইলস হচ্ছে আমাদের দেশে এগুলো কমন না, তারপরেও আমাদের দেশে অলরেডি অনেক গার্ড রেইলস অ্যাভেলেবল, বা আমাদের রোডে দেখা যায় যে রোডের পাশে যেই রেলের মতো করে গার্ড দেওয়া থাকে, এটাকে বলা হয় হচ্ছে গার্ড রেল, যেটা ব্রিটিশ বা বাইরের কান্ট্রিগুলোতে অনেক বেশি অ্যাভেলেবল, ম্যাক্সিমাম কান্ট্রিতেই। সো গার্ড রেইলস ওয়ার ইন্ট্রোডিউসড অন ব্রিটিশ রোডস টু ইমপ্রুভ দি, অর্থাৎ আমাদের মেইন একটা কিওয়ার্ড হচ্ছে গার্ড রেলস। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যে বা প্যাসেজের মধ্যে কোথায় আছে এই গার্ড রেলস সম্পর্কে ইনফরমেশন। ওকে, এবং আমরা যদি এই দেখেন আমরা যেই পর্যন্ত পড়েছি তারপর থেকেই দেখেন এই যে এই লাইন থেকে, দ্য গার্ড রেলস দ্যাট উইল বি ফ্যামিলিয়ার টু এনিওয়ান হু হ্যাজ অ্যাটেম্পটেড টু ক্রস a British road, for example, where an engineering solution to pedestrian safety based on models that prioritize the smooth flow of traffic. তো আমাদের অলরেডি আমরা পেয়ে গেছি যে আমাদের অ্যান্সারটা হচ্ছে এই অংশটুকুর মধ্যে। ওকে, তো এখন আমরা এক এক করে সলভ করি। সো ফার্স্ট লাইনটা কি ছিল? Guardrails were introduced on British roads to improve the dash of pedestrians, অর্থাৎ পথচারীদের কি ইমপ্রুভ করার জন্য এই গার্ড রেলগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল, while ensuring that the movement of dash not disrupted, অর্থাৎ শুধু তাই নয় বরং এটাকেও ইনশিওর করা হয়েছে যে যেন মুভমেন্ট অফ ড্যাশ, অর্থাৎ যে চলাচলগুলা এখানে আমাদেরকে অবশ্যই একটা যে কোনো একটা কিছু বসবে, সেটা যেন ডিসরাপ্ট না হয়, সেটা যেন ব্যাহত না হয়, সেটা যেন কোনো ব্যাহত না হয়, সেটা ডিসরাপ্ট মানে হচ্ছে কোনো কিছু ব্যাহত হওয়া, সো ডিসরাপ্ট না হয়। ওকে, তো আমরা এবার একটু আসি। The guardrails that will be familiar to anyone who has attempted to cross a British road, এটা খুবই পরিচিত যে হচ্ছে একটা ব্রিটিশ রোড ক্রস করতে যাবে তার ক্ষেত্রে, ফর এক্সাম্পল, were an engineering solution to pedestrian safety. Yes, based on, তো এটা আমাদের একটা অ্যান্সার, based on models that prioritize the smooth flow of traffic. এই লাইনটার মধ্যে আমাদের অলরেডি দুইটা সলিউশন চলে আসছে, কিন্তু দেখেন নাম্বার ওয়ান হচ্ছে যে এই গার্ড রেলগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছিল কেন? টু ইমপ্রুভ দি সেফটি অফ পেডেস্ট্রিয়ানস, অর্থাৎ পথচারীদের সেফটি নিশ্চিত করার জন্য, পথচারীদের সেফটি নিশ্চিত করার জন্য। কিভাবে বললাম এটা আমি? দেখেন এই যে সলিউশন টু পেডেস্ট্রিয়ান সেফটি, সো পথচারীদের, এটা হচ্ছে পথচারীদের সেফটি, টু ইমপ্রুভ দি সেফটি অফ পেডেস্ট্রিয়ানস। আচ্ছা, 7 নম্বর গেল। তারপর while ensuring that the movement of dash is not disrupted, অর্থাৎ মুভমেন্ট অফ ট্রাফিক, দ্যাট মিনস মুভমেন্ট মানে কি? স্মুথ ফ্লো, অর্থাৎ তারা যেন স্মুথলি ফ্লো করতে পারে, স্মুথলি চলাচলও করতে পারে, ট্রাফিক যেগুলো রয়েছে সেগুলো যেন স্মুথলি চলাচল করতে পারে। সো অবভিয়াসলি দিস ওয়ান ইজ মুভমেন্ট অফ ট্রাফিক ইজ নট ডিসরাপ্টেড। ওকে, 7 এবং 8 চলে গেল। তারপর আমরা 9 নম্বরের জন্য অ্যান্সারটা একটু খুঁজি, যে পেডেস্ট্রিয়ানস আর লেড টু অ্যাক্সেস পয়েন্টস অ্যান্ড এনকারেজ টু ক্রস ওয়ান ড্যাশ অ্যাট আ টাইম, অর্থাৎ পেডেস্ট্রিয়ানদেরকে কী করা হচ্ছে? এনকারেজ করা হচ্ছে তারা যেন ক্রস করে একটা ড্যাশ অ্যাট এ টাইম, অর্থাৎ একটা ড্যাশ অ্যাট আ টাইম। কী হবে এখানে? তো আমরা আবার একটু পড়ি। ওকে, এখান থেকে on wide major roads they often guide pedestrians, guide মানে কি এখানে? that means they are encouraged, right? সো আমাদের কিন্তু ক্লু কিন্তু খুঁজে পাচ্ছি আমরা, যে আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু অলরেডি আমরা পেয়ে যাচ্ছি। সো on the wide major roads, বড় রোডগুলো রয়েছে প্রশস্ত, সেখানে they often guide pedestrians to specific crossing points, বিভিন্ন যে স্পেসিফিক যে ক্রসিং পয়েন্টসগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, and slow down their progress across the road by using staggered access points. Staggered access point হচ্ছে যে অনেক সময় দেখেন না যে চার রাস্তার মোড়ের মতো একটু এভাবে রাস্তায় যাওয়ার পরে একটু বামে ঢুকে আবার তারপর সোজা যাওয়া লাগে, ইটস লাইক staggered access points to divide the crossing into two
one for each carriageway. Each মানে one, অর্থাৎ প্রত্যেকটার জন্য একটা করে, one for each carriageway. সো এটাও আমাদের অ্যান্সার অলরেডি আমরা কিন্তু পেয়ে গেছি. সো আমাদের encourage to cross one carriageway at a time, অর্থাৎ তারা যেন একবারে শুধুমাত্র একটাই ক্যারিয়াজওয়ে কি করে, পার হয়. ক্যারিয়াজওয়েটা হচ্ছে যে বিভিন্ন আপনার যেগুলো ওয়াইড অনেক বড় বড় যে রোডগুলো বাইরের দেশে বা ফরেন কান্ট্রিগুলোতে, সেখানে আপনার ডাবল বা ট্রিপল লেনের যে একটা যে ক্যারিয়াজওয়ে, অর্থাৎ একদিকে শুধু গাড়িগুলো যাচ্ছে. আমাদের দেশে আমরা যদি বলি যে বাম দিক থেকে শুধু গাড়ি যাচ্ছে এবং মাঝখানে একটা আপনার বিল্ডার দেওয়া বা হচ্ছে ডিভাইডার দেওয়া, ডান দিক থেকে গাড়ি আসছে অপর পাশ থেকে. তো এই বাম দিক থেকে যে ফ্লো অফ ট্রাফিক যেটা হচ্ছে আপনার গাড়ি যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়ান ক্যারিয়াজওয়ে. ওকে, তারপর আমরা যদি তার পরের লাইনটা আবার একটু পড়ি. ইন ডুইং সো দে মেক ক্রসিংস ফিল লঙ্গার. আর এটার ক্ষেত্রে কি হচ্ছে যে যেহেতু একটা করে একবারে পার হওয়া এবং অনেক সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে, ইন্ট্রোডিউসিং সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স গ্রেটলি ইম্প্যাক্টিং দোজ দ্যাট আর লিস্ট মোবাইল. দোজ আর লিস্ট মোবাইল. লিস্ট মোবাইল মানে কি, যে যারা হচ্ছে খুব সহজে চলাচল করতে পারে না, তাদের জন্য কি হচ্ছে একটা বড় সাইকোলজিক্যাল ব্যারিয়ার তৈরি হচ্ছে, বা তারা সাইকোলজিক্যালি তাদের উপর একটা ইম্প্যাক্ট পড়ছে যারা খুব দ্রুত চলাচল করতে পারেন না. ওকে, আমরা যদি আবারও একটু কোশ্চেনে আসি যে অ্যান আনইনটেন্ডেড ইফেক্ট ইজ টু ক্রিয়েট সাইকোলজিক্যাল ডিফিকাল্টিস ইন ক্রসিং রোড. ভেরি মাচ সিমিলার. তারপরে পার্টিকুলারলি ফর লেস, কী ছিল ওখানে, লিস্ট মোবাইল পিপল, আর এখানে দেওয়া হয়েছে লেস. সো অফকোর্স এখানে মোবাইল পিপল যারা হচ্ছে খুব ইজিলি চলাচল করতে পারে না. Okay, so for less mobile people. Another result is that some people cross the road in a dash way. কিন্তু আরও একটা রেজাল্ট হচ্ছে এটার যে অনেক মানুষ রোড ক্রস করে এনে ড্যাশ ওয়ে একটা. ওকে, কীভাবে ড্যাশ ওয়েতে হয় সেটা আমরা পরের লাইনটা একটু পড়ি যে অ্যান্ড এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিংস টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেইলস. এবং তাদেরকে কী করা হচ্ছে, এনকারেজ করা হচ্ছে আদারদেরকে, অর্থাৎ কিছু মানুষ তো যারা লিস্ট মোবাইল, যারা খুব দ্রুত চলাচল করতে পারেন না, কিন্তু আবার যারা দ্রুত চলাচল করতে পারে তাদের ক্ষেত্রে কী করা হচ্ছে, এনকারেজিং আদার্স টু মেক ডেঞ্জারাস ক্রসিংস টু গেট অ্যারাউন্ড দ্য গার্ড রেলস. তাদেরকে ডেঞ্জারাস ওয়েতে ক্রসিং করতে বাধ্য করা হচ্ছে বা এনকারেজ করা হচ্ছে. সো আরও একটা অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি. এখানে কি হচ্ছে, another result is some people cross the road in a dangerous way. তারপর the guardrails separate dash and make it more difficult to introduce forms of transport that are dash. তো সেটার জন্য আমাদেরকে আবারও পড়তে হবে. Okay, these barriers don't just make it harder to cross the road, they divide communities. Divide, which is very similar to separate, are communities. সো আমাদের অলরেডি একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি, কারণ আমরা মনে আছে যে আমরা পড়েছিলাম যে সেপারেট ড্যাশ ছিল. সো সেপারেট কমিউনিটিস অ্যান্ড ডিক্রিজ অপরচুনিটিস ফর হেলদি ট্রান্সপোর্ট. ফর হেলদি ট্রান্সপোর্ট, এবং সেটা কি করছে, ডিক্রিজ করছে, কমিয়ে আনছে অপরচুনিটিস, সুযোগ সুবিধার ক্ষেত্রে ফর হেলদি ট্রান্সপোর্ট. তো আমরা যদি আবার একটু কোশ্চেনে আসি যে দ্য গার্ড রেইল সেপারেট কমিউনিটিস and make it more difficult to introduce forms of transport that are healthy. Forms of transport that are healthy, কারণ ওখানে আমাদের ছিল healthy transport. ওকে, আর মনে হয় এই প্যাসেজের জন্য কোশ্চেন থাকার কথা না, কারণ 1 থেকে 13 পর্যন্ত শেষ. ওকে, হ্যাঁ, ইয়াস. এরপরে আমাদের যে প্যারাগ্রাফটা রয়েছে, রিডিং প্যাসেজ রয়েছে যে should we try to bring extinct species back to life. ওকে, আমরা এটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব. সো আজকে এই পর্যন্তই. ওকে, আসসালামু আলাইকুম.